বসন্তের এই বিকেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সঙ্গে তারকা অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাব্বির সামি মুহিত আছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন কয়েকজন তারকার সাথে আমরা পরিচিত হব, তার আগেই গান শুনে আসব, কারণ আজকে আমাদের তারকাদের মধ্যে আছেন সঙ্গীত শিল্পী। শুরুতেই কোন গানটি শুনছি? শুরুতেই যেহেতু ফেব্রুয়ারি মাস, একটি দেশের গান। আমি দর্শকদের কাছ থেকে ঘুরে আসি, গানে যাব। দর্শক, আপনারাও কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য আপনাদের যা করতে হবে, লগ ইন করতে হবে www.facebook.com/সময়নিউজ.tv। এই লিঙ্কে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন। তো আমরা গানে চলে যাচ্ছি। মাটি পরিচয় স্নেহময়ী জননী, ভালোবাসা তুমি মাটি ধরণী, তোমার আঁচলে কাটে দিন রজনী। মাটি পরিচয় স্নেহময়ী জননী, ভালোবাসা তুমি মাটি ধরণী, তোমার আঁচলে কাটে দিন রজনী। এ মাটি টান মাটি মান, মাটি হবে বিছানা, মাটি ঠায় মাটি দায়, মাটি শেষ ঠিকানা। মাটি টান মাটি মান, মাটি হবে বিছানা, মাটি ঠায় মাটি দায়, মাটি শেষ ঠিকানা। অসাধারণ গান। আমি আসলে আজকে একটু ভিন্নভাবে শুরু করেছি। দর্শক, আগে পরিচিত করে দিই আমাদের সাথে যারা উপস্থিত আছেন। আমার পাশেই উপস্থিত আছেন বিনোদন মিডিয়া ব্যক্তিত্ব আলী জুলফিকার জাহিদি ভাই, এবং আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তারপরে উপস্থিত আছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী রেশমি মির্জা। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এবং গিটারে সহায়তার জন্য আছেন ফাহিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো সবকিছু মিলিয়ে কেমন আছেন? খুব ভালো আছি। এই মুহূর্তে তো আরো বেশি ভালো থাকার কথা। এটা এটা কি বলবো, এই ধরনের প্রোগ্রাম ইনকারেজ টু এভরিবডি, সেই উই আর ভেরি নাইস রাইট নাও। তো আড্ডার অনুষ্ঠান যেহেতু আমাদের সামনে চা রাখা আছে, অবশ্যই চা খাবো, আড্ডা তো দিবই। রেশমির গান শুনবো বেশি বেশি। অবশ্যই। না না ভাইয়া, কথা বলবে বেশি বেশি। আমি শুধু গানই গাই, আমি তো সব জায়গায় যাই, গানই গাই। এটা তো আমার আসলে গানের মানুষ, এই যে বলে না গানের কোকিল, তাদের কাছে মানুষ গানই শুনতে চায়, দর্শকরা গানই শুনতে চায়। কোকিল কিলা জানি না, কিন্তু গান গাই আর কি। আচ্ছা, তো জাহিদি ভাইয়ের কাছে প্রথমে জানার, কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে? ওকে, এই মুহূর্তে আমি ব্যস্ত আছি গান লেখা নিয়ে। আমি বেশ কিছু গান কম্পোজ করছি। আচ্ছা, জাস্ট আমাদের সাথে আছে খায়েম ভাই, মীর মাসুম, মুশফিক লিটু, এরা আছে যারা কম্পোজ করছে। তো বেশিরভাগই আমার গানগুলো কম্পোজ করছে মীর মাসুম ভাই,
অসাধারণভাবে উনি মিউজিকগুলো সেট আপ করে। আর রিসেন্টলি আমি গল্প লিখেছি সিনেমায়। আচ্ছা সিনেমায় গল্প যাবে, সিনেমাতেও গান লিখছি। আচ্ছা, আমি গান লেখা নিয়ে আমি আছি এখন। সম্প্রতি কোনো গান বা কোনো কিছু সম্প্রতি আমার একটা গান রিলিজ হবে। রিসেন্টলি মিউজিক ভিডিও বানালাম, ওটা রেশমি মির্জাই তার সব কিছু। আচ্ছা, এবং আমার বিশ্বাস এই গান বাংলাদেশে 2018 আই বিলিভ দ্যাট ইউ উইল বি ওয়ান অফ দ্য বেস্ট সং। আচ্ছা, আই বিলিভ আমার সন্তান, আমি নিশ্চয়ই বলবো যে এটা আমার ভালো, কিন্তু দর্শকের কাছে এটা আমার মানে আশা করি আমি যেটা যে ভালোভাবে গ্রহণ করবে। সম্ভবত বলছেন স্বপ্ন ভেঙে চুরমার, গানের প্রথম লাইনটা স্বপ্ন, মানে গানের নামটাই স্বপ্ন ভেঙে চুরমার। রেশমি গাবে আজকে। আচ্ছা, তো স্বপ্ন ভেঙে চুরমার নিয়ে আমাদের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, প্রচারিত হয়েছিল। আমি একটু চাইবো যদি সম্ভব হয় সেটি দর্শকদের উদ্দেশ্যে, জানি না এখন প্লে করা সম্ভব হবে কিনা, যদি সম্ভব হয় তো আমরা একটু দেখে আসি আসলে স্বপ্ন ভেঙে চুরমার নিয়ে আমাদের যে রিপোর্টটি আছে, আমরা দেখে আসি। ওকে। জুলফিকার জাহিদির কথা ও সুরে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ শিল্পী রেশমি মির্জার স্বপ্ন ভেঙে চুরমার গানটি মুক্তি পাবে আগামী 18ই ফেব্রুয়ারি। সঙ্গে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জুলফিকার জাহিদ। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী জাহারা মিতু। পানাম নগরের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়। গানটি সম্পর্কে জুলফিকার জাহিদি বলেন, এটা একটা রক স্টাইলের মিউজিক, মেলো রক। আমি মনে করি বাংলাদেশে যে ধরনের মিউজিক ভিডিও হয় সেখান থেকে টোটালি আলাদা। সঙ্গীত শিল্পী রেশমি মির্জাও গানটি নিয়ে ভালো কিছুই প্রত্যাশা করছেন। গানের কথাগুলো বিশেষ করে অনেক টাচি। জুলফিকার ভাই এই গানটি লিখেছেন এবং সুর করেছেন। সেই গানটি শুনেই আমার পছন্দ হয়ে গেল। আমি বললাম ভাইয়া এই গানটা কিছু হওয়া উচিত। আর এমন একটি সুন্দর গানের মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে খুশি মিতু। এই মুহূর্তে আমি পানির মধ্যে, এত ঠান্ডার মধ্যে, এখন প্রায় সন্ধ্যা আজান দিবে একটু পরে, সো এর মধ্যে পানিতে নেমে পুরো পানিতে একদম একাকার অবস্থা। লাইফের ফার্স্ট টাইম যে এরকম সন্ধ্যার সময় একটা পুকুরের মধ্যে নেমে আমি ডুবো দিয়েছি। আমি চাই আমার প্রত্যেকটা কাজ 100% পারফেক্ট হোক, তা আমার যারা দর্শক আছে তারা যাতে খুশি থাকে, তারা যাতে বলে যে না আমি তো আসলেই কোনো একটা ভালো কাজ করেছে। এবার ভ্যালেন্টাইনে প্রকাশিত গানগুলোর মধ্যে এটি ভিন্ন ধারার একটি কাজ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। আমরা দেখলাম আসলে রিপোর্টটি, একটি বিষয় কিন্তু আমরা রিপোর্টটিতে দেখছিলাম যখন রিপোর্টটি তৈরি করা হয়, 18 তারিখে সম্ভবত মুক্তি পাওয়ার কথা ছিল। 18 তারিখে এটা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু গানটাতে আমি কিছু এক্সট্রা অ্যানিমেশন করছি, গানের ভিডিওতে গ্রাফিক্সের কিছু কাজ করছি। ইন্টারেস্টিং যে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটাকে আমি ভেঙে ফেলার চেষ্টা করছি, যেহেতু গানটা স্বপ্ন ভেঙে চুরমার। এখানে কিছু আমি ইফেক্ট দিতে চাচ্ছি যে গানটা আসলে মানুষের কাছে যেন খুব বেশি পরিমাণে যায়, এই কারণে আমি একটু সময় নিচ্ছি এটা তৈরি করতে, হয়তো বা আর ম্যাক্সিমাম 3 days আই নিড। দর্শকদের জন্য চলে আসবে। আর হলো আরেকটা ব্যাপার আমি বলি, এই গানটা লিখেছিলাম সিনেমার জন্য, একটা সিনেমার থিম সং হিসাবে। যখন ডাইরেক্টর আমাকে বললো যে আমার এই কাহিনীটা আমার দেওয়া ছিল, যদিও এই কাহিনীর উপরে বেস করে আমার একটা থিম সং লাগবে, তো আমি ওটার উপরে বেস করে আমি লিখি। কিন্তু পরবর্তীতে আমার মনে হয় এই গানটা সিনেমার থেকে যদি আমি সিনেমার বাহিরে রিলিজ করি, ইট উইল বি মোর চার্মিং, মোর ইফেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, তো এই পর্যায়ে গিয়ে আমরা রেশমির কাছেই আসবো বারবার করে। তাই আমরা কি স্বপ্ন ভেঙে চুরমার শোনার সুযোগ আছে কিনা, নাকি আসলে গাবো অবশ্যই গাবো, কারণ এই গানটা আমার সাথে আমাদের মীর মাসুম ভাই ভয়েস দিয়েছেন। ঠিক আমার এই গানের স্থায়ীটা পরেই ভাইয়ার একটা মানে কাজ আছে। হ্যাঁ, তো ভাইয়া যেহেতু নেই, আমার যতটুকু আছে আমি ততটুকুই গাইবো। আচ্ছা, তুই ভাইয়ারটা গিয়ে দিও। না, ভাইয়ারটা ভাইয়ার গলায় বেশি ভালো মনে হয়। হ্যাঁ,
উনি অ্যাকচুয়ালি সোলসের কিবোর্ডিস্ট, কিন্তু খুব ভালো মিউজিশিয়ান। আচ্ছা আচ্ছা। না, আমার দেখা মতে আমি মনে করি যে এই গানটা যখন আমি তাকে বলি যে এই ধরনের প্যাটার্নের মিউজিক হবে, এর থিম, সে জাস্ট ক্যাচ ইট অ্যান্ড মেক ইট উইদিন 3 days। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় আমি যে আরো বেশি সময় দিতাম তাহলে আরো কিছু input দিতে পারতাম, আরো ব্যাকআপ দিতে পারতাম। আচ্ছা, তা আমরা শুনে গানটা আসি। শুনি। হ্যাঁ। ঘুম ভাঙে ভাঙা কাছে, ভাঙা বুকে স্বপ্ন নাচে। ঘুম ভাঙে ভাঙা কাছে, ভাঙা বুকে স্বপ্ন নাচে। খোদা দিল খোদা নিল জ্বলন্ত যখন দু চোখে তার। স্বপ্ন ভেঙে চুরমার, স্বপ্ন ভেঙে চুরমার, স্বপ্ন ভেঙে চুরমার, স্বপ্ন ভেঙে চুরমার। এইটুকুই গাইতে চাই, বেশি গাইতে চাই না ভাই। Unreleased track। আচ্ছা, তো আমরা মানুষ অপেক্ষা করবে যে আসলে এর পরবর্তীতে কি আছে, ওটা শোনার জন্য আগ্রহ করুক। আসলে স্বপ্ন কিভাবে একসাথে ভেঙে আসবে। চুরমার হয় আসলে। হ্যাঁ। এই গানটা অ্যাকচুয়ালি আমি আরেকটু অ্যাড করি, এই গানটার কিন্তু থিমটা স্বপ্ন একজনের না, এখানে সবার স্বপ্ন, ছোট বয়স্ক মানে গরিব ধনী সবার স্বপ্নটা যে ভেঙে চুরমার হয়ে যায় মাঝে সমাজের মধ্যে, স্বপ্ন আমরা বলতে হ্যাঁ, পারি। সেটাকেই কেন্দ্র করে ভিডিওটা করা হয়েছে। হ্যাঁ, রেশমির কাছে আসতে চাচ্ছি। সঙ্গীতের শুরু, প্রফেশনাল সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ, এই বিষয়টি কিভাবে আসলো, নাকি ছোট থেকেই? আসলে আমার পরিবারটা হচ্ছে সঙ্গীত পরিবার। আমার বাবা ওস্তাদ মির্জা গোলাম রসুল। তো বাবার মানে ঘরে কিংবা বাবার একাডেমিতে যখন তার ছাত্রছাত্রীদেরকে গান শেখাতেন, তো আমার আগ্রহটা তখন অত বেশি ভালো ছিল না। মানে আমি কেমন যেন একটা হেলামি ছিলাম ছোটোকাল থেকে একটু। পরে দেখতাম কি আপু গান করে করে অনেক পুরস্কার নিয়ে আসতো, অনেক জায়গায় ঘুরতে যেত। পরে না আমার একটু একটু লোভ হলো। আমি বললাম যে আপুর সাথে, আপু চলো তোমার সাথে আজকে আমি যাব। তো আপু আমাকে নিয়ে যাবে বলে বাবাকে বলছিল যে ওকে নিয়ে যাই বাবা, আমি তো একা একা বসে থাকি, আপনি তো কাজে ব্যস্ত থাকেন, ওকে নিয়ে যাই। তা বাবা একদিন নিয়ে গেছে, 2 দিনের দিন বললো আরে ভ্যানিটি ব্যাগ ট্যাগ নিয়েও না তো, এসব কি ভ্যানিটি ব্যাগ। তো খুব অপমান লাগলো। তারপরে আস্তে আস্তে মনে মনে আর কি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকেও গান গাইতে হবে। আমি কি বেসুরা গাই, আমার ভয়েসটা একটু মোটা, তার মানে কি আমাকে ফেলে দিবে আমার বাবা? একদিন বললাম বাবা আমি গান শিখবো। তখন বাবা আমাকে মানে খুব একটা নেগেটিভ কথা বলে, হ্যাঁ তোমার দ্বারা গান হবে না, তোমার যে গলা, ওই গলা দিয়ে আর গান হবে না, তুমি যাও রবীন্দ্রসঙ্গীত শিখো। আচ্ছা। খুব অপমান লাগলো। মানে আমার ফোক গানের প্রতি একটু ভালোবাসা বেশিই ছিল। বাবা ফোক গান যেহেতু করতেন, আর ফোক গানের কথাবার্তা তো একটু তাত্ত্বিক টাইপের হয়, মানে খুব মিনিংফুল, সব হ্যাঁ, কথার মধ্যে খুবই মানে হাজারো অন্যরকম লুকিয়ে একটা থাকে। চরিত্র ফোক গানের। মানে যেখানেই দেন না কেন সেখানে একেবারে পানির মতো মিশে যায়, মানে রক্ত পানি এই একেবারে ওর সাথে, ফোক গানের সাথে। তো বাবা শিখতে বললো, তো বাবারই এক বন্ধুর কাছে শিখতে যাই, কাকুর কাছে যখন শিখতে যাই, একদিন আমাকে অনেকগুলো সারগাম দিল, দেখে আমি আজকেও দৌড় কালকেও দৌড়, আর যাই না। মানে এইগুলো আমি আসলে মানে যা বলি সামনাসামনি বলি, তো পরে আমি কাকু আমাকে বলতেছে এই তুই আসলি না কেন? আচ্ছা কাকু আপনি এতগুলো একদিনে দিলেন, আমি তো ছোট মানুষ, আমার প্যাকেজ অনুযায়ী তো অল্প আসে, আপনি এতগুলো আমি তো কেন? ভ্যানিটি ব্যাগ, এত বড় নিলে আমি নেব কিভাবে? ভ্যানিটি ব্যাগ। আসলে খুব অপমান লাগতো। তারপরে আস্তে আস্তে আপুকে গান শোনাতাম যে আপু দেখো তো হচ্ছে কিনা। পরে এরকম করতে করতে একদিন আপু আব্বুকে বলতেছে, আব্বু ওর গানটা শোনেন না, একটু শোনেন, এরকম করতেছেন কেন, একটু শোনেন। যাক আজকে যেহেতু সুযোগ, আজকেই ফাটাই গাইতে হবে। এমন কয়েকটা গান, যে কটা গান বললো সব কটা গান আর কি ওগুলো কি ফোক ফোক ধারার ছিল, হ্যাঁ ফোকই ছিল। গাইলাম সব, আর দেশের গান গাইতাম, আমি ছোট ছিলাম তখন, কয়েকটা দেশের গানও গাইলাম। বাবা বললো ভালোই তো গাস, তাহলে এবার থেকে তোকেও নেওয়া হবে। এই বাবার কাছে আর কি পাশ করে গেলাম। আচ্ছা, এই তারপর থেকেই শুরু হলো হ্যাঁ, ছুটে চলা, পথ চলা। ছুটে চলা, হ্যাঁ। আচ্ছা, তারপরের গল্পটা শুনবো, আরেকটি গান শুনি আসলে এখন। এবার আমি রাহাত ভাইয়ের সাথে একটি গান করেছিলাম, আমাদের খুলনার বিজয় সরকারের। আচ্ছা, গানটির ভিডিওটাও মোটামুটি সবাই দেখেছে এবং গানটা সবাই জানে। ট্রাই করছি না ফাইন।
আমি যারে বাসি ভালো সে কি গো তা জানে, জানলে পরে এমন কইরে ব্যথা দিত না আর প্রাণে রে সখী, দিত না আর প্রাণে। আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো, ব্যথা ভরায় অন্তরে। জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে রে সখী, দিত না আর প্রাণে। কি ভালো বেশে আমার কান্নাই হলো সার। আমার চোখে জল দেখিয়া বেদনা ব্যথাই গো সখী, বেদনা ব্যথা। যার কাছে যাই সেই দুঃখ দেয় গো, ব্যথা ভরায় অন্তরে। জানলে পরে এমন করে ব্যথা দিত না প্রাণে রে সখী, দিত না আর প্রাণে। বিজয় বলে ভালোবাসা আমার হইল না, এই পৃথিবী খুঁজে মনের একটা মানুষ পাইলাম না রে সখী, মানুষ পাইলাম না। আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো, ব্যথা ভরায় অন্তরে। জানলে পরে এমন কইরে ব্যথা দিত না আর প্রাণে রে সখী, দিত না আর প্রাণে। অসাধারণ আসলে গানের যে কথা সাথে তার গায়কী কি বলবেন আপনি? রেশমি তো অ্যাকচুয়ালি আমার টুকরা, জানের টুকরা হয়ে গেছে। হ্যাঁ, তার আসলে সবারই আসলে, হ্যাঁ, কারণ সে সবার। তার কণ্ঠে সব ধরনের গান যায়, এটা যে যাই বলুক, বাট আই ফিল ইট। যে রক টাইপের সং বলেন, ফোক বলেন, মেলোডি কোনো সং বলেন, সে গেয়ে দিতে পারবে। আসলে ভাইয়া ভাবি আমাকে বেশি পছন্দ করে, না, একটু বেশি তুমি বেশি তুমি অসাধারণ করো। যে মানুষ যেটাই বলুক, সেটাই। আমি তোমাকে চিনতে পেরেছি, এটা হচ্ছে বড় জিনিস, বুঝছো? এবং যে পথ চলা শুরু হয়েছে, আমরা আশা করব ভবিষ্যতে অবশ্যই সে অনেক অনেক বড় পজিশনে আমরা হয়তো তাকে দেখতে পাবো, ইনশাআল্লাহ দর্শক ইনশাআল্লাহ দেখতে ভাইয়া পাবে। দোয়া করবেন।
জাহিদি ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি তো আসলে আমি যদি ভুল না করে থাকি আপনি একটা বাইরের কোম্পানির সাথে সম্পৃক্ত আছেন, সাথে সাথে এই ব্যস্ততার মাঝেও কিন্তু আপনি মিডিয়াতে নিজেকে বিভিন্নভাবে আসলে সম্পৃক্ত রেখেছেন। এই বিষয়টি এটা কবে থেকে বা অনেকেই কিভাবে? বলে অ্যাকচুয়ালি আমি জব করছি একটা বিগ পজিশনে, বাংলাদেশের আমি কান্ট্রি হেড, কান্ট্রি ম্যানেজার, ইজ কানাডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি। উই হ্যাভ ব্রাঞ্চ মোস্ট 21 কান্ট্রিজ। বাংলাদেশে আমি অপারেট করছি। অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। ইটস এ বিগ রেসপন্সিবিলিটি, ইভেন 24 আওয়ার্স আই এম ওয়ার্কিং। কারণ এটা কানাডিয়ান কোম্পানি, কানাডাতে রাত, এখানে দিন, এখানে দিন। তো ওরা যখন দিন হয় তখন এখান থেকে আমাকে রাত জাগতে হয়। তো যখন রাত জাগি তো সব সময় তারা ওই ফাঁকে আমি লিখি, রাত জাগাটা ফাঁকে কিন্তু আমি লিখি, কাজের ফাঁকে লিখি, অথবা গাড়ি চালাচ্ছি তখন লিখি। একটা গান ছিল আমার যাযাবর, এই গানটা আমি গাড়ি চালাতে চালাতে লিখি এবং হালকা একটা টিউন করে মোবাইলে রেখে দিই। এটা পরবর্তীতে করা হয়েছে। তো এইভাবেই আমি গানগুলো লিখি অ্যাকচুয়ালি। যারা আমি এমন সময় ঘুমের মধ্যেও লিখি আমার মনে হয়, কারণ ঘুম থেকে উঠার পরে ফট করে মনে হলে যে হ্যাঁ আমি আমার মনে হলে লিখে লেখক নিই। তো হয় এই জন্য ঘুমের ভিতরে এরকম হয় ঘুমের মধ্যে। যেরকম এই যে আমি একটা আমার বেশিরভাগ লেখা ছিল অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট লাইফে, এখন আমার ওই লেখাগুলোকে জাস্ট ইমপ্লিমেন্ট করছি। আমার বেশিরভাগই লেখাগুলো স্টুডেন্ট লাইফের। আচ্ছা আচ্ছা। তো লেখালেখির সাথে সাথে আপনি সম্ভবত কবিতা, গান তো করছেনই, এবং স্ক্রিপ্ট, নাটক এবং সিনেমার স্ক্রিপ্টও বলছিলেন করছেন। আসলে এই বিষয়টা বলছিলেন যে ছেলেবেলা থেকেই এই কারো অনুপ্রেরণা, যেমন রেশমি কিন্তু বলছিল তার বাবা বা ফ্যামিলি ট্র্যাডিশন একটা ছিল, এই ক্ষেত্রে আপনার বিষয়টি কি ছিল? আমার বাবা ছিলেন বাংলাদেশের সায়েন্টিস্ট, উনি মেডিসিন সায়েন্টিস্ট। এবং আপনারা যেরকম যাক, আমার বাবাকে অনেক ধন্যবাদ জানাই, মাকে ধন্যবাদ জানাই। আপনি সিভিট খাচ্ছেন, এটা আমার বাবার তৈরি। তারপরে এটা ফর্মুলা আমার বাবার। তারপরে আপনারা সিনারজিন বলে একটা মেডিসিন যেটা বাংলাদেশে সবসময় ইম্পোর্ট করতো, আমার বাবাই ফার্স্ট ইন্ট্রোডাকশন করে, এই জন্য অ্যাওয়ার্ডও পায়। উনি গোল্ড মেডেলিস্ট ইন দ্য মেডিসিন। তো ওনাকে আমি দেখতাম, উনি লিখতো, ওনার পাণ্ডুলিপি এখনও যোগ আমি দেখি, হাতের লেখা মনে হয় টাইপ করা। তো আপনাকে একটু থামিয়েই বলতে চাচ্ছি, তো আজকের এই অনুষ্ঠানে আমরা ওনার সম্পর্কে একটু জানতে চাই, নাম বা তাহলে আমার বাবা মতিউর রহমান জাহেদি। উনি বাংলাদেশের ইফ আই নট মিস্টেক 104 নম্বর ফার্মাসিস্ট, গভর্নমেন্ট ফার্মাসিস্ট। আচ্ছা আচ্ছা। অ্যান্ড উনি প্রফেসর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবল এমএসসি। উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন এবং ওনার কেরিয়ার লাইফ, হোল লাইফ স্কলারশিপ নিয়েই পড়াশোনা করেছেন। আর অনেক উনি লেখালেখি করেছেন, অনেক বই আছে ওনার, হয়তো পাবলিশড হয়নি, স্যাড পাবলিশড হয়নি, কিন্তু আমি দেখেছি অনেক বই লিখে 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 রাখতো, আর আমি দেখতাম ওগুলো। আমার মনে হতো আমি যখন বড় হব তখন আব্বার এই লেখাগুলো বই পাবো। কিন্তু আব্বা আসলে চাকরি করতো, তার পাশে এগুলো করতো, ওখান থেকেই আমার অ্যাকচুয়ালি আমার মনে হয় আপনার ভিতরে বিষয়গুলো আমার ভাইয়ের মধ্যে নাই, আমার বোনের মধ্যে নাই, কারোর মধ্যে এক লাইন লিখতে পারবে না, বাট আমার কাছে চলে আসছে। আসলে ওই যে একজন থাকে বংশের প্রদীপ বলা হয়, যেটা কি একজনের কেউ না কেউ হাল ধরে। আমার বংশের প্রদীপ শুধু আমি একা, যেরকম আব্বার একটা আব্বা বেশিরভাগ বাচ্চাদের নিয়ে লিখতো, তো একটা সবসময় আব্বা বলতো এটা যে ওই ছেলেটি ভালো না সেই কথাটি বলো না, তুমি কত ভালো সেই কথাটি বলো। আব্বা এই কথাটা লিখতো। হ্যাঁ, তো ছোট ছোট কবিতা লিখতো, ওই কবিতাগুলো দেখতাম আব্বার। আমরা জানি আপনিও কবিতা লিখেন, আপনার কণ্ঠে আপনার স্বরচিত। আমার স্বরচিত হয়তো একটা পড়া আমি বলবো, একটা হয়তো বা বলা যাবে। আমরা তাহলে কবিতা আবৃত্তি করতে পারি না, শেষের দিকে শুনবো। আচ্ছা, তাহলে এই পর্যায়ে রেশমির কাছে যাই। আমরা থেমেছিলাম আসলে বাবার কাছে পরীক্ষা দেওয়া এবং সেখানে পাশ করা। তো সেই ধারাবাহিকতায় যে পাওয়ার ভয়েসের মাধ্যমে আপনি এসেছেন, জানি এসেছেন বলতে পপুলারিটির জায়গাটা অর্জন করেছেন সবচেয়ে বেশি। তো পাওয়ার ভয়েসে কিভাবে আসা এবং তারপরে পাওয়ার ভয়েসে যেদিন আর কি আমাদের খুলনাতে অডিশন হয়, এটা ছিল হচ্ছে জুন মাসের 7 তারিখ ছিল 2012, এটা মানে 12 সালে। তো হঠাৎ করে ঘুম থেকে উঠলাম 10:30টায়। তখন আমি খুলনাতেও আমি অনেক প্রোগ্রাম করতাম। আমি প্রায় তখন বেশ খুলনায় যত বড় স্টাররা যাক না কেন রেশমি থাকবেই, মানে ওপেনিং সং রেশমিই গাবে, এরকম একটা বিষয় ছিল। তো ঘুম থেকে উঠে দেখি সবাই যাচ্ছে, আমাকে ফোন দিচ্ছে, এই সেই সবাই হচ্ছে। আচ্ছা তাই না, কারণ আমি একবার ক্লোজ আপের কথা বলি, ক্লোজ আপে একবার আমি 12টা গান করেছিলাম এবং আমার কাছে অনেকগুলো এই তাল বলো ওই তাল বলো বলে টলে আমাকে ওয়েটিং রুমে বসিয়ে রাখে আর কি ওরা অনেকক্ষণ। বসায় রাখার পরে বলছে যে তোমাকে তো আরেকটু ট্রাই করতে হবে, তোমার ভয়েসে তো ম্যাচিউরনেস আসেনি,
এরকম কিছু একটা আর কি বলা হয়। এটা হচ্ছে টাইম যখন আর কি ক্লোজ আপ অন হয়, তখন আমি বেশ ছোট, কিন্তু আমার মনে হয় না যে আমার ভয়েসে তখন এই কি বলে ম্যাচুরিটিটা আগেই আসছিল। কারণ আমার আমার বাবাই বলতো যে তোমাকে যারা নেয়নি ওদের ওদের দুর্ভাগ্য, এটা তোমার দুর্ভাগ্য না, হ্যাঁ তুমি ওয়েট করো, তোমার জন্য আরো ভালো কিছু আসছে। সেটাই ছিল এই পাওয়ার ভয়েস ছিল। তখন ওই খুলনা থেকে যখন ওদের ক্লোজ আপনে বাদ পড়ে যায়, ওর পর থেকে মানে কাটটার ছিঁড়ে আমি বুঝতে যা তোর আর রিয়েলিটি শোর কোনো কিছুতেই আসবো না। তো এই পাওয়ার ভয়েসেও আসা আমার ছোট ভাইয়ের রেজিস্ট্রেশন নিয়ে ইয়ার্কি মারতে মারতে আসছি। তখন আমি বসে আছি, বসে থাকার পরে যখন আমার পালা আসলো দেখি আমার খুলনা যারা ছিল সবাই ভালো গান গায়। খুলনা আসলে সঙ্গীত প্রিয় একটা জন্মস্থান বা হোম ডিস্ট্রিক্ট কি খুলনা? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, আমার জন্মস্থান খুলনা। আচ্ছা, বেড়ে ওঠা খুলনা? খুলনাতেই। আচ্ছা, তারপরে খুলনার যত শিল্পী সবই দেখি বাদ পড়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম আমি এখানের স্টার খুলনার, আমি যদি এখন বাদ পড়ে যাই এটা মান ইজ্জতের বিষয় না। তাই আমি বলছি না না এই দিব না, যা আমি যা আসি আমার অনেক মান সম্মান বলে আমি মানে পিছনে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে ওই গার্লস গাইডের একটা মেয়ে, ইভেন্টের একটা মেয়ে টেনে বলতেছে আপু এই যে আপনার পালা, আসতেই হবে আসতেই হবে, আমাদের বাণিজ্যদের বিষয়। ও যখন বলল তখন ক্যামেরা ছিল লাগানো, বিচারকরা সব ভিতরে বসা ছিলেন। তো আমি প্রথমে গাইলাম, 2টা লাইন গাওয়ার পরে বলতেছে ইন, মানে তার মানে আমি ইন হয়েছে। আমি একটু স্বস্তি পাইলাম যে না এবার মনে হয় কিছু একটা হবে। তখন বসেছিলাম, মানে বসেই আছি। সন্ধ্যাবেলা একটা অডিশন হলো, যখনই দেখলাম মানে আমার একটা গান বারবার শুট নিয়ে হচ্ছে, তখনই ফাইনালি মানে মাথার ভিতর কাজ করলো যে আমি হয়ে গেছি। আর এবার যেহেতু হচ্ছি মানে এমন পারফরমেন্স দিতে হবে গানের এবং সব কিছু মিলায় আমি যেন সেরা 10-এর ভিতরে থাকি। তো আল্লাহর একটা আসলে অশেষ রহমত, যে আল্লাহর রহমত না হলে হয় না, এটা আমি বলবো। আল্লাহর রহমত সাথে মেধা, দুটার ভাই সত্যি কথা, আল্লাহর রহমত থাকলে মেধা তখন এমনিই কাজ করে যায়, বুঝছেন? হ্যাঁ, এটা আসলে আল্লাহর রহমত। চলে আসলাম ঢাকায় এসে হাজার হাজার এদেরকে পার করে আসলাম। আর তখন আরও বেশি ভালো লাগতো, তখন বিপিএল আর কি প্রথম চ্যানেল 9-এর। তো ওই বিপিএল খেলার ভিতরে মনে করেন 100টা প্রোমোর ভিতরে 90টা প্রোমো আমার ছিল। তখন আরও মানে কনফিডেন্স বেড়ে গেল যে না তাহলে তো এবার সেরা 10-এর ভিতরে আসেই। আমি যখন ঢাকায় আসি, আসার পরে সবাই দেখি আমার দিকে তাকায় আছে, মানে সবাই আমারে কেমন জেলাস ফিল করতেছে। আমাকে বারে ভাই আমি কি করলাম, আমি তো কিছুই করিনি। সে তুমি তো সেরা 10-এ যাবা, আমি নসিবে থাকলে ঠিকই যাব, কেউ ঠেকাইতে পারবে না। তারপরে অনেক ঝামেলা তো হয়ই, এইসব একটা কম্পিটিশন যখন চলে অনেক অনেক নানা ধরনের বিষয় আসে, প্রেশার আসে থাকে। সব ধরনের। তো আল্লাহর রহমত সেরা 10-এ আসলাম। আর আমার টার্গেটই ছিল যে সেরা 10, 1, 2, 3 না। হঠাৎ করে একদিন আমাদের বস তানভীর বস বলল যে টপ 5-এর মধ্যে কারা কারা থাকতে চাও। তখন আমরা টপ 7, সবাই হাত তুলছে, আমি হাত তুলিনি। বলছে কেন, কি হয়েছে তোর? আমি বলছি না এই টপ 5 তো পরে হারাই যাবে, আমাকে টিকে থাকতে হবে, আমি টপ 5-এর ভিতরে যেতে চাই না। আচ্ছা আচ্ছা, ওর পরেই আর কি আমার তো পাওয়ার ভয়েস নামটার মধ্যে একটা পাওয়ার, দুরন্তপনা, দুষ্টু এরকম একটি বিষয় আছে। সেটি জাইদি ভাই কি বলেন? সেটি সম্ভবত রেশমির সাথে 100% যায়। আমি I need the power voice from you. একটা পাওয়ার ভয়েসে গান গাও দেখি। তো এখন আমরা পাওয়ার ভয়েসে কি শুনবো? তার পাওয়ার ভয়েসে নিন্দুক। হ্যাঁ নিন্দুক শুনেই আর কি জাইদি ভাই আমি নিন্দুক শুনে ওর প্রেমে পড়ছি। ভাই বলছে যে এই মেয়েটাকেই আমার এই গানটা দিয়ে হবে। আচ্ছা যাই হোক, নিন্দুক গাই। আর নিন্দুক তো আমরা দেখছি ইদানিং কালে আমাদের যে চ্যানেলগুলো আছে বা মিউজিক চ্যানেল আছে সেখানে কিন্তু অনেক পপুলার, আমি নিজেও দেখি আর কি। নিন্দুকের লেখক হচ্ছে আমাদের ইফতিকার সুজন ভাই, আর বরাবরের মতোই কম্পোজার আমাদের মীর মাসুম ভাই। আচ্ছা, মাসুম ভাই আসলে ঢাকায় আমার গার্জিয়ান, মানে আমার বড় ভাই, সবকিছু আমার গান কি গান করলে কিভাবে কি না বোঝে। হ্যাঁ ভাইয়া বোঝে, ভাইয়া আমাকে খুব ভালোভাবে বোঝে, এই জন্য আমি অন্য কোথাও যাই না গান টান করতে। ঠিক আছে তাহলে গাই নিন্দুক। আমরা নিন্দুকের মুখে ছাই দিয়ে আসি। হ্যাঁ ছাই দিয়ে আসি। মন বন্দরে মন ভিড়িলে, প্রেম নলে বুক পুড়িলে, মন্দে বলে জাত গেল ভাই, কলিকালের আর বাকি নাই, সুজন বলে কি আর আসে যায়।
প্রাণে তরে প্রাণ কান দিলে ভালোবাসার ঘর বাঁধিলে দুষ্টু জনে বলে হায় হায় এমন পাপীর মুখ দেখা দায় মুখ দেখা দায় সুজন বলে কি আর আসে যায় নিহিন্দুকের মুখে পড়ুক ছাই নিহিন্দুকের মুখে পড়ুক ছাই বিধবায়া মিশ্রা ভিলে রং শাড়ি ফিতা বাঁধিলে বিধবায়া মিশ্রা ভিলে রং শাড়ি ফিতা বাঁধিলে কুজনে দেয় ধর্মের দোহাই তার সাথে না চলা যায় না চলা যায় সুজন বলে কি আর আসে যায় নিহিন্দুকের মুখে পড়ুক ছাই নিহিন্দুকের মুখে পড়ুক ছাই সুন্দর। আসলে তার গায়কিতে গানের যে কথা, সমাজের বিপক্ষে বিদ্রোহ, সমাজের প্রচলিত কুসংস্কার বা ধ্যান ধারণার বিরুদ্ধে যে বিরুদ্ধে যে কথা বলাগুলো উঠে এসেছে, সেটা কিন্তু তার কণ্ঠে আরো যেভাবে থ্রো করছিল মুখে পড়ুক ছাই, আসলে অসাধারণ। আমি যখন কনসার্টে থাকি এই গানটা নিয়ে আসলে আমরা যখন মানে লাইভেই থাকি মোটামুটি ছাইটা এমন ভাবে মারি মানে কি আমার হাতটা উড়ে ওইদিকে চলে যাচ্ছে আর সবাইও ঠিক ওইভাবেই মারে, আমি এভাবে মারলে ওরাও এইভাবে মারে। আচ্ছা আচ্ছা, জাহিদি ভাই যেটি বলছিলেন আসলে পাওয়ার ভয়েস, সেইটাই আসলে আমরা দেখতে পেলাম আর কি তার ভয়েসের মধ্যে এবং তার এক্সপ্রেশনের মধ্যেও তার স্বপ্ন ভেঙে চুরমারের কথাটা, তার যে পাওয়ারটা বলে, এটা সত্যি ওইটা দেখা যাবে কয়েকদিন পরে। আচ্ছা, আমরা দেখবো, দর্শক দেখবে। আচ্ছা জাহিদি ভাই, আপনি তো সাথে সাথে অভিনয়ও করছেন বা করে যাচ্ছেন, এই বিষয়ে আসলে জানতে চাই। আমি অভিনয় করেছি নাটকে, সিনেমায়, বাট নট এ বিগ ক্যারেক্টার, ইটস জাস্ট সাপোর্টিং ক্যারেক্টার। ভুল বলে কিছুদিন আগে একটা সিঙ্গেল নাটক গেছে, ওখানে প্রফেসর ক্যারেক্টারে অভিনয় করেছি। তারপর থিওরি অফ পলিটিক্স, সেখানে পুলিশের ক্যারেক্টারে অভিনয় করেছি। সিনেমায় গোয়েন্দাগিরিতে একটা ব্যাড ক্যারেক্টার, মানে বদমাইশের হাত হিসাবে অভিনয় করেছি। ভিলেনের ডান হাত, হ্যাঁ, ছোটখাটো আর কি। আচ্ছা আচ্ছা। আর তারপর জল শ্যাওলা বলে একটা ছবি আছে, তার মধ্যে সিআইডি হিসাবে অভিনয় করেছি। আমি একটা টেলিফিল্মও ডাইরেকশন দিয়েছি। আচ্ছা, মানে সব কিছু মিলে আমি অ্যাকচুয়ালি এটা আমার প্যাশন, নট আমার এটা প্রফেশন না, বাট আই লাইক ইট, দ্যাটস ওয়াই আই ডু ইট। আপনি তো যে যেমনটি বলছিলেন প্রোডিউসার হিসেবে এবং ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং করে যাচ্ছেন, তো অতীতে যেগুলো করেছেন অনেকগুলো সম্পর্কে আমরা জানলাম, আরও জানতে চাই কি কি কাজ করেছেন। এবং আমি প্রডিউস করেছি অনেকগুলোই, তার ভিতরে একটা অনিয়ার হয়েছে চ্যানেল আয়ে, সেটা হচ্ছে আশ্চর্য এক স্পর্শ। এটা এমআই জুয়েল বলে একজন ছেলে আছেন, ডাইরেক্টর আছেন, উনি করেছিলেন, তখন আমি দেশের বাইরে ছিলাম। তারপর আরেকটা ছিল স্পর্শ কিংবা অনুভূতি, এটা অনগোয়িং শ্যুট হচ্ছে। তারপর দুটো শর্ট ফিল্ম করেছিলাম, এমআই মুবাশির বলে একজন ডাইরেক্টর আছে, সে করেছে। এর ভিতরে একটা শর্ট ফিল্ম দি ক্লে, এইটা অ্যাওয়ার্ড পেয়েছে, ইন্ডিয়ায় 4টা, ইতালিতে মোটামুটি 7টা, টোটাল 7টার মতো অ্যাওয়ার্ড পেয়েছে। আমার মনে নেই কোন কোন অ্যাওয়ার্ড, বা 7টার মতো অ্যাওয়ার্ড পেয়েছে। প্রডিউস করি, বাট প্যাশন অ্যাকচুয়ালি করছি। আচ্ছা, তো আমরা নেক্সটে কি পাচ্ছি আপনার? নেক্সটে আমি গান নিয়ে থাকতে চাচ্ছি। আচ্ছা, আপাতত গানটা আমার কাছে প্রাণ মনে হয়, কারণ যেরকম ধরেন আমি যখন গাড়িতে যাই বা কোথাও যাই, আমার ছেলে বলে আব্বু তোমার গানটা দাও,
তখন আমার অ্যাচিভমেন্ট আমার ফিল আপ হয়ে যায়, যে না, সে বলে যে আব্বু তোমার গানটা দাও। আচ্ছা, অথবা নাটক যদি আমি করি ও হয়তো বুঝবে না, মানে গানটা সবসময় শোনা যায়, মন খারাপ হলে শোনা যাচ্ছে, কিন্তু নাটক মন খারাপ হলে আমি একটা দেখে ওই সময়টা বা ওই তো এই জন্য গানটাকে আমার প্রাণের কথা, প্রাণ মনে হয়, যে আমি কারণ গানে তো বারবার শোনার একটা বিষয় থেকে যায়, বর্ষণ থাকে। গান নিয়ে আমি আছি। গানটাকে আমি একটু যেরকম এখন যে ধরনের গানের কথা, সুর, মিউজিক হচ্ছে, ভিডিও হচ্ছে, সেখান থেকে আলাদা কিছু আমি করতে চাই। আমি খুব কম করব, বাট আলাদাই করতে চাই আমি। আচ্ছা, তো নেক্সট গানে কাকে পাচ্ছি আমরা? রেশমিকে। নেক্সট গানে আছে রেশমি আছে, একটা ফোক গান আমি ওকে করাবো, আমি অলরেডি লিখে রেখেছি। মাসুম ভাই খুব ব্যস্ত বলে, হ্যাঁ, প্রিন্সের একটা গান আছে, যে মার্কস অলরাউন্ডারের চ্যাম্পিয়ন ছিল ছেলেটা, তাকে একটা গান করেছি, একাকিত্ব, অসাধারণ একটা গানও করেছে, ওই টিম করেছে। আরেকটা গান আছে ইন্টারেস্টিং, কলকাতার সুমনা মুখার্জি বলে একজন আছে, সে করেছে আমার। শুভমিতার সাথে কথা হচ্ছে অলরেডি, শুভমিতার লিরিক্স দিয়েছি আমি, সে খুব পছন্দ করেছে। আমি কলকাতায় গিয়ে হয়তো বা তার সাথে বসে ইয়ে করব। তারপর গান আছে, অনেকগুলো গান আছে। আচ্ছা, তো আমরা আবার আসবো আপনার কাছে, রেশমির কাছে আসতে চাই। তারপরে আমরা জানি যে আপনি কিন্তু এই অল্প বা স্বল্প সময়ের মধ্যে নিজেকে একটা স্টেজে নিয়ে গেছেন, নিজের গায়কীকে ভিন্নভাবে মানুষের সামনে তুলে ধরেছেন। সাথে সাথে আমি যদি ভুল না করে থাকি, আপনার সম্ভবত একটা ব্যান্ড দলও দাঁড় করিয়েছেন, এ বিষয়ে জানতে চাই। ব্যান্ড আসলে আমার ছোটবেলারই স্বপ্ন ছিল যে একত্রিত হয়ে সবাই একসাথে সব প্রোগ্রাম করব এবং খুব আনন্দ ফুর্তি করব। আসলে ব্যান্ডে আসলে মানে আমি ছোট মানুষ, তো আমার ধরে রাখার ক্ষমতাটা আসলে কম। সবাইকে আসলে ওইভাবে সবার মন তার রাখতে পারবো না, কেউ থাকতে চাইলে থাকবে, কেউ থাকতে না চাইলে থাকবে না। ব্যান্ড আছে, ও আমাদের ব্যান্ডের গেস্ট আর কি, গিটারিস্ট, আচ্ছা, গেস্ট মেম্বার আর কি। আর আরও যারা কাজ করছেন, সিনিয়ররা আগে ছিলেন, এখন আমি চাচ্ছি সিনিয়ররা আমাকে সময় দিতে পারে না। আচ্ছা, মানে আমি তাদের হচ্ছে 4 নম্বর অপশন। আচ্ছা, ব্যান্ডের নামটা বলে তারপরে আমরা। ব্যান্ডের নাম হচ্ছে রেশমি অ্যান্ড মাটি। আচ্ছা, যেহেতু রেশমি আমাকে সবাই চিনে, আর মাটি হচ্ছে আমার অ্যালবামের নাম, যেহেতু ফোক সব গান এবং দেহতাত্ত্বিক গান, এই জন্য গানের মানে আর ব্যান্ডের নাম হচ্ছে মিলে আর কি রেশমি অ্যান্ড মাটি। তো চলছে এখন সব, মানে আমার এজের যারা আছে মোটামুটি আমার সমবয়সী, ওদেরকে নিয়েই এখন ব্যান্ড। আসলে ব্যান্ডের বিষয়টা যখন আসে তখন কিন্তু আসলে ব্যান্ড ক্রিয়েট হয়, বা আমরা দেখেছি বাংলাদেশের সিনিয়র ব্যান্ড যেগুলো ছিল বা যারা আছেন, একটা পর্যায়ে যে আসলে ব্যান্ড ওই যে যেটি আপনি বলছিলেন টিকিয়ে রাখার বিষয়টা, ক্রিয়েট করা সহজ, বাট একটা পর্যায়ে যে কিন্তু নানা রকম বিশৃঙ্খলা হয়, যেটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু লক্ষ্য করছি কয়েক বছর যাবতই। তো সেখানে এই ধরনের একটা বিষয় বা ইনিশিয়েটিভ নেওয়ার বিষয়টা চ্যালেঞ্জিং ছিল তো অবশ্যই। তো এই চ্যালেঞ্জটা নেওয়ার সাহসটা কোথা থেকে আসলো? পাওয়ার ভয়েসের মতো একটা পাওয়ারফুল ডিসিশন। ডিসিশনটা আসলে আমাদের সাথে যারা আর কি আছে, ওরা সবাই সবার সাথে শো করে। মানে সবাই কোনো একটা মিউজিশিয়ান ফোন করলো, যায় আর কি, ওরা গান টান গায়, কিন্তু তখন কিন্তু নিজের মৌলিক গান আর কি গাওয়া হয় না। আর যেহেতু আমি বের হওয়ার সাথে সাথেই আমার একটা অ্যালবাম আমি বের করি, বের করার পরে আমার গানগুলো কিভাবে মানুষের কাছে যাবে, তাহলে আমাকে স্টেজে ওইগুলো গাইতে হবে। আচ্ছা, মঞ্চে ওগুলো করলে তখন হচ্ছে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাবে। আর এখন বিষয়টা হচ্ছে, আগে তো ক্যাসেটের যুগ ছিল, সবাই শুনতো, এখন তো ইউটিউব হয়ে গেছে। অ্যান্ড ইউটিউবে গেলে কি করতে হবে, ভিডিও করতে হবে। তো সব গান তো একসাথে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। তো ওই জন্য আর কি চিন্তা করলাম যে একটা একটা করে ভিডিও করি, আর আমার ব্যান্ড মেম্বারদেরকে নিয়ে আমি গানগুলা সবার সামনে উপস্থাপন করি। এই জন্য আর কি ব্যান্ডের চিন্তা ভাবনা ছোটকালেরই ছিল। পরে মাসুম ভাইকে বললাম যে ভাইয়া, যেহেতু আমার অ্যালবামের কাজ চলছে, যারাই আর কি বাজাচ্ছেন আপনি একটু দেখেন, তাদের সাথে কথাবার্তা বলে। আমিও কয়েকজনের সাথে কথাবার্তা বললাম। আমাদের খুলনার রানা ভাই, জাকের রানা ভাই, উনি হচ্ছে আমাদের বেস গিটারিস্ট। আর লিড গিটারে আরেকজন ছিল সজীব, খুলনার। ও এখন একটু কম্পোজিশন নিয়ে খুবই ব্যস্ত, ও আমাকে সময় দিতে পারে না, এই জন্য কাজ করছে, ও কাজ করছে। শুভ্র নামে একটা ছেলে আছে, ও কাজ করছে লিড গিটারে। আর কিবোর্ডে হচ্ছে সৌরভ, আমার খুলনার ছেলে, ও আমার সব কিছু, যা বললে না। তো আর বলতে চাই না। আর ড্রামস হচ্ছে আমাদের বিকাশ দাদা, আর বিকাশ দাদা না থাকলে মিথুন নামে একটা ছেলে আছে,
ও রিঙ্কু ভাইয়ের সাথে বাজায়, ও খুব ভালো প্লেয়িং করে। এই মোটামুটি এই আমার ব্যান্ডের অবস্থা। আর আমি আচ্ছা, রেশমি চলছে। সাথে মাটি। তো আমরা এই পর্যায়ে কোন গানটি শুনছি বা শুনবো? এইবার একটি গান আমি চ্যানেল 9-এ পাওয়ার লঞ্চে একটি গান করেছিলাম, সবাই এখন গায়, মানে আমি গাওয়ার পরে এমন ভাবে আর কি হইছে, সবাই গায়, আমি ভাগে পাই না। তো আমরা গানটি শুনে আসি, আর আমরা দর্শকদের কিছু কমেন্টস আসলে নিতে চাই, যদি সুযোগ থাকে আমরা চাই দর্শকদের অবশ্যই, কমেন্টস অবশ্যই নিতে। ভাই, দিতে তো আমরা একটু গান শুনে আসি। দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্ত ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার পারের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। অনুরে রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরে রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার পারের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। দে 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 পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একবার খুলে দে নৌকা, মাঝি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা। অনেক সুন্দর। তো এর মধ্যে কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্টস আসছে, সব তো নেওয়া সম্ভব না। সাইদুল মাহমুদ মামুন নামে একজন প্রশ্ন করেছেন যে আপনার ঘন কালো চুলের রহস্য কি, কিভাবে ধরা পড়েছে? সে হচ্ছে আপনার ঘন কালো চুলের প্রেমে পড়ে গেছে। সাইদুল মাহমুদ আসলে আমার মামুন। চুল কিন্তু ঘন কালো না, খুবই পাতলা। আচ্ছা। এই 2000 পাওয়ার ভয়েসে যখন আসি 12 সালে, এমন চুলের নজর মানুষ দিছে যে আমার 3 ভাগের 1 ভাগ আছে, কিন্তু এটা কালো চুল না ভাই, এটা ব্রাউন। আচ্ছা আচ্ছা, কালার করা। কালার করা না, এটা আমার জন্মগতভাবে একটু লালচে টাইপের কটা চুল বলে না বেশি, আমাদের আঞ্চলিক ভাষায়। হ্যাঁ কটা চুল আর কি। কোনো রহস্য নেই ভাই, খালি একটু লম্বা, আর কিছু না।
আচ্ছা, বারবার কিন্তু আসলে এখানে আমরা আর যারা আছি রেশমি ছাড়া মনে হয় একটু অনাকাঙ্ক্ষিত দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে যাই না, সব কমেন্টস বা সব ধরনের গান রিকোয়েস্ট করে আসছে, সবই আর কি রেশমিকে কেন্দ্র করে। যেমন আমি রেশমিকে বলে রাখি, রফিকুল ইসলাম সহ প্রায় 25-30 জনের মতো শুনতে চেয়েছে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপি উম্মত পার হবে, বা এই জাতীয় কোনো গান আছে নাকি আপনার? না আসলে নেই, কিন্তু গানটা খুব ভালো মনে হচ্ছে, যাক আমি তুলে ফেলবো। রফিকুল ভাই যেই করেছেন না কেন খুব ভালো রিকোয়েস্ট করেছেন। বেশ কয়েকজন কিন্তু রিকোয়েস্টটা করেছেন। তারপর আরেকজন করেছেন আমি যারে গানটি শুনতে চেয়েছি, এটা তো করলাম। আচ্ছা হ্যাঁ, ওটা তো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আরো আসবো, কমেন্টসে আসবো, আমরা অন্যান্য বিষয়ে আসবো। জাহিদি ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, আসলে এই যে বর্তমান সময় বলছিলেন যে গান নিয়ে আপনি বা মিউজিক নিয়ে আপনার কাজ করার যে আগ্রহের জায়গাটা, তো এই ক্ষেত্রে আপনার গান করার ক্ষেত্রে কোন বিষয়কে মাথায় রেখে বা কোন সাবজেক্টকে মাথায় রেখে বা কোন বিষয়ের উপরে গান করতে বা তৈরি করতে বা লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং আপনি যাদেরকে দিয়ে গান করান, যেমন সবাই নতুন, বেশিরভাগ নতুন সিঙ্গার, এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি, এর বিষয়ে বিষয়গুলো পিছনে। ইন্টারেস্টিং। রিসেন্টলি আমি চিন্তা করলাম যে একটা যে কোনো থিমের উপরে আমি গান লিখি, থিম বেস গান। আমি এরকম এখন একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করব, সেটা হলো আমাদের বাংলাদেশ 100 বছর পর কোথায় যা পৌঁছাবে। আচ্ছা, ভালোবাসাগুলো কেমন হবে, রোবোটিক হবে নাকি মানুষ যখন কারোর সাথে ডেটিং করতে যাবে, কোনো মেয়ে না থাকলে কার সাথে করবে, রোবোটিক টাইপের হয়ে যাব হয়তো 100 বছর পর। সেই আর মিউজিকগুলো কেমন হবে, হয়তো বা এই ধরনের মিউজিক হবে না, হয়তো উল্টাপাল্টা অনেক ধরনের মিউজিক হবে। এইগুলোকে আমি রিসার্চ করতে চাচ্ছি আমি মাসুম ভাইয়ের সাথে করে। আমি 6টা গান বানাবো। আচ্ছা, 100 বছর পরে যেন এই গানগুলো মানুষ শুনে যে 100 বছর আগে এই গান বানাইলো, তার মানে আমি হয়তো আমি ভাবলাম যে ঠিক আছে, এমন হতে পারে যে চন্দ্র সূর্যের গতিও চেঞ্জ হয়ে যেতে পারে 100 বছর পর। হয়তো আমি দেখছি চন্দ্রটা আমার ঘরের মধ্যে এত কাছাকাছি, হয়তো এই কিছু লিরিক্স আমি এমনভাবে করতে যাচ্ছি যেগুলো যেটি বলছিলেন 100 বছর পর বা 50 বছর পরেও যেন সেটি সময় উপযোগী হয়, তারা বুঝতে পারে। যেমন আমরা আধ্যাত্মিক যারা আছেন, সাধক, তাত্ত্বিক বা রবীন্দ্রনাথ, নজরুল সহ তাদের বিষয়, কিন্তু এই বিষয়গুলো আমরা পাই, তারা অ্যাডভান্স চিন্তা করে। এরকমই আমি ভাবছি জানি থিম বেস, যে 100 বছর পর কি হবে ওই রকম একটা থিম নিয়ে। আর আমি মিউজিকে খুব উইক, আমার মিউজিক হবে ইউনিক টাইপের। রকটাকে আমি খুব পছন্দ করি, সফট হোক, রক হার্ড হোক, যেটা হোক, কিন্তু আমি এই ধরনের মিউজিকটা পছন্দ করি। আরেকটা মিউজিক আমি পছন্দ করি কম্বিনেশন, সো মেনি কাইন্ডস, মানে বিভিন্ন দেশে আমি অনেকগুলো দেশে আমি ট্রাভেল করেছি, আমি মিউজিকগুলো দেখেছি, অনেকে থেকে রাস্তায় বসে বসে এত সুন্দর মিউজিক বানাচ্ছে যেটা আমরা চিন্তাই করতে পারি না। আচ্ছা, এই মিউজিকটা যদি আমি ইন করি আমাদের গানের ভিতরে, জাস্ট লাইক এ ফিউশন টাইপ, কেমন হবে? এইরকম বেশি ভাবনা আমার গানের মধ্যে অ্যাকচুয়ালি, নট লাইক বাংলাদেশে যেইভাবে মিউজিক রেডি আছে, আমি জাস্ট গান বসাই দিলাম, কথা বসালাম, গান হলো না, আমি একটু ডিফারেন্ট টাচ করতে চাচ্ছি। আচ্ছা, তো ধন্যবাদ। আমরা রেশমির কাছে আসছি। জাহিদি ভাইয়ের কথা অনেকক্ষণ শুনছিলাম, উনি কিন্তু স্ক্রিপ্ট লেখার পাশাপাশি অভিনয় করছেন বা করে যাচ্ছেন, করবেন। সেক্ষেত্রে রেশমির কি অবস্থা? জাহিদি ভাইয়ের সাথে নায়িকা চরিত্রে তার এগেইনস্টে বা এরকম কোনো জায়গায় দেখার সুযোগ আছে কিনা? কোনো সুযোগ নাই। আমি যখন একবার ছবি তুলে আর কি ফেসবুকে দিলাম, তো বেশ অনেকজন আমাকে বলছে আপনি কি মডেল করেন, র্যাম্পের মডেল, এই সেই হ্যান ত্যান। আর আমি শুকনা শাকনা বলে এখন আমাকে এরকম, এখন অনেকজন বলতেছে দেখেন আমাদের এই যে স্বপ্ন আছে না, স্বপ্নতে একটা অ্যাড যাবে, তা আপনি কি একটা করতে পারবেন? দেখেন ভাই আমি সিঙ্গার, আপনি পারলে আমাকে কিছু প্রোগ্রাম দিন, আমি প্রোগ্রাম করব, গান দিয়ে আসবো। কিন্তু অভিনয় সিঙ্গাররাও কিন্তু অভিনয় আছে বা মডেলিং আছে। আসলে অভিনয়টা অনেক টাফ জিনিস, যেটা আমার পক্ষে কোনো কালেই সম্ভব না, ওটা আমার পক্ষে হবে না। তো সত্য। আচ্ছা, তো আমরা হয়তো পরবর্তীতে তার চিন্তার চেঞ্জ আসলেও আসতে পারে। আসবে না ভাই, আমি পারি না। হাইট কত? এই 5 ফিট 5। 5 ফিট 5 ভাই, অনেক বেশি অবশ্যই বলবেন মেয়েদের জন্য আমাদের দেশে।
আচ্ছা, তাহলে নায়ক হিসেবে আপনাকে রাখা হচ্ছে যাচ্ছে না না, তার হচ্ছে সাথে। না। না সে তো আমার ভাই, আমি কখনো নায়ক হিসেবে তাকে নিবও না। আচ্ছা, তো আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা হয়তো আর 5 থেকে 10 মিনিট কন্টিনিউ করতে পারবো। আমরা গানে চলে যাই। আমরা এর মধ্যে 2টি গান এবং ভাইয়ের একটি কবিতা আবৃত্তি শুনবো। আমরা প্রয়োজনে একটু 2টা গান, এত কম সময় মাত্র 2টা গান করব? আচ্ছা, আমরা 10 মিনিট নিয়ে যাব প্রোগ্রাম, আচ্ছা ঠিক আছে। যদি আমরা সহায়তা পাই, আমরা হ্যাঁ। সাপোর্ট পাই টিমের। হ্যাঁ, আমরা যাই, নেক্সট গানে যাই। শ্যামকালিয়া করি। এটা হচ্ছে আমাদের রাধারমণের একটি গান। আচ্ছা। আমার খুব পছন্দের একটা গান। আমি চেষ্টা করছি, জানি না কতটুকু আচ্ছা, পারবো। তাহলে আমরা অংশ বিশেষ করে আরেকটু বেশি সংখ্যক গান নিতে চাই এই সময়ের মধ্যে। আমরা অংশ বিশেষ শুনি। অংশ বিশেষ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা সম্ভবত 3টা গান দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। না এটা আমি পুরোই করবো, এটা আচ্ছা, আমার খুব আচ্ছা, পছন্দের একটা গান। হুম। এটা হচ্ছে তোমার ডি ডি থেকে ডি। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, নিরলে তোমারে পাইলাম না। ওরে আমার মনে যত দুঃখ, আমি খুলিয়া দিলাম না রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, নিরলে তোমারে পাইলাম না। ফুলের আসন, ফুলের বাসন রে বন্ধু, ফুলের বিছানা। ফুলের আসন, ফুলের বাসন রে বন্ধু, ফুলের বিছানা। ওরে হৃদ কমলে সুবাচন্দ, আমি ছিটাইয়া দিলাম না রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, নিরলে তোমারে পাইলাম না। ভাইবে রাধা রমন বলে রে বন্ধু, মনির বাসনা। ভাইবে রাধা রমন বলে
সুন্দর গান কিন্তু আমরা শুনলাম। নিরলে তোমারে পাইলাম না। আমি একটু গানের কথা শুনে আসলে মনোযোগ দিয়ে শুনছিলেন, ভাইও শুনছিলেন, আমিও শুনছিলাম, কিন্তু এই প্রসঙ্গে বলতে চাই কারে আসলে নিরলে পাওয়ার জন্য পাই, আসলে পাই, কিন্তু মানে সেই সৌভাগ্যবান। সেই দিনে একটা লাইভে গানটি করছিলাম, হঠাৎ করে এক মিউজিশিয়ান ভাই বলল কি বড় মিথ্যা কথা বলে, প্রতিদিন তাকে পায়, তারপর বলল নিরলে তোমাকে পাইলাম না। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি, আমি গানটাকে অনেক বেশি পছন্দ করি। দর্শকরা জানতে চাচ্ছে কে সেই ব্যক্তি। হ্যাঁ, না গানটা আসলে অসাধারণ। দর্শকরা আসলে আমি না সবসময় বলি, আমরাও জানতে চাই। সৌরভ, হ্যাঁ, ও আমার খুলনার একটা ছেলে, ও অনেকদিন ধরে আমরা একসাথে মিউজিক করতেছি, খুব ভালো একটা ছেলে। আমি জানি না ফ্যামিলি থেকে মানবে কিনা, কিন্তু আমি তাকে অনেক বেশি পছন্দ করি। ফ্যামিলি তো আজকে শুনে ফেললো আর কি। শুনলে শুনুক, আমি সব ভয় টয় পাই না। বহুত বহুত লুকাইছি, আমি আর লুকাইতে চাই না। আমি বলতে চাই আপনার ছেলেকে আমি অনেক বেশি পছন্দ করি, আপনি মানলে মানবেন, না মানলে মানবেন না। আমার আর জানি না কিছু। না হলে বাংলা সিনেমা হবে। আসলেই ভালো ছেলে, আচ্ছা, খুবই খুব ভালো ছেলে, খুব ভালো একটা আমি ছেলে। দেখেছি, ভালো ছেলে। আচ্ছা আচ্ছা, তো আমরা কি রিসেন্টলি দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে কি? আসলে ওই আমি যদি বিয়ে করতে চাই, মানে যদি আমি করিও, খেজুর চিটায় বিয়ে করবো, কারণ খাওয়াইলেই বদনাম আসে, লবণ হয়নি, বুড়ানি কম ছিল। অতএব আসো, খেজুর তাও দুবাই থেকে খেজুর আনাবো, যেহেতু আমার বড় ভাই দুবাই থেকে, আচ্ছা আচ্ছা, বলবো খেজুর নিয়ে 5 কেজি নিয়ে এসে সবাই চিটায় খাও, খেয়ে নেবো। আচ্ছা, তো এই বিষয়টি আমাদের জন্য যেমন আসলে ভালো খবর, খুশির খবর, সেই একইভাবে তার কিন্তু অসংখ্য ফ্যান ফলোয়ার আছে, তাদের জন্য আবার একটু হতাশাজনক। না না, কোনো হতাশা না, সবাই তো আমার গানকে ভালোবাসে। হ্যাঁ, আর আমি আহামরি অত সুন্দরও না যে আমার প্রেমে পড়ে যাবে সবাই। কি নক আসে না? আসে তো অবশ্যই, নক আসে প্রতিদিন বিভিন্ন ধরনের। যে সৌরভকে আমি পছন্দ করি প্রায় আপনার 10 বছরের মতো, তো একটাকে নিয়েই পড়ে আছি, ওইটাকে নিয়েই থাকতে চাই। তাহলে ততদিন পর্যন্ত যতদিন একটাকে নিয়ে পড়ে থাকার এই সিদ্ধান্ত থাকবে, ততদিন দর্শকদের জন্য একটু হতাশাজনক। আমার প্রোডিউসার কিন্তু বারবার বলছে যে আমার নামটা একটু বলা হোক, আমার বাড়িও কিন্তু খুলনা। আচ্ছা আচ্ছা, সেটা আমরা পরবর্তীতে আসলে অনুষ্ঠান শেষে আসলে বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, যেটি বলছিলাম আমরা এই পর্যায়ে আপনার আবৃত্তিটি একটু শুনতে চাই। ওকে, আমি কিন্তু আবৃত্তি অত ভালো কণ্ঠও নাই, আবৃত্তি আমি করিও না, বাট লিখি। কিন্তু লেখকদের কণ্ঠে আবৃত্তি করেন আমি জানি, এখন না আমি যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন, আমি অবশ্যই লিখব। আজকে ফাইম শুধু চুরি করলো, ও আবৃত্তি আমি করতে পারবো কি? ভালো গান করে। আচ্ছা, আমরা তাহলে একটু না, আজকে ফাইম না, ফাইম যেদিন ওর অ্যালবাম নিয়ে আসবে সেদিন ও গাবে। ও আজকে আমাদের গেস্ট, আজকে ওর গান করার সুযোগ নেই। কবিতা তো এখন আর শোনে না কেউ। এই যে খাতাটা কাকে নিয়ে লেখা, অনেক দিন আগের, আমরা এটা হচ্ছে 99 এ লেখা, এবং ওই অবস্থায় আছে। আমি এটা অর্থাৎ 99, তার মানে তখন 1999, তখন আমি জাস্ট এমবিএ কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ কিশোর বয়স বা যুবক বয়স বলতে পারি, যুবক বয়স, অর্থাৎ প্রেমের বা বিয়ের উপযুক্ত বয়স। তখন আমরা বিয়ে করিনি। আর এটা বলার আগে অবশ্যই আমার বউকে অবশ্যই স্মরণ করছি, যে তখন সে ছিল না। আর যে কারণে আমি সত্যি বেঁচে আছি, আমার বউ, আমার মা, এই দুইটা মহিলার জন্য, মেয়ের জন্য আমি বেঁচে আছি পৃথিবীতে। তাদের দুজনকেই আমি উৎসর্গ করে কবিতাটা আমরা করছি। আর হলো এই কবিতাটা যখন আমি লিখেছি ওইভাবেই লেখা আছে, এটার চেঞ্জ করা হয়নি, হয়তো বা মাঝখানে উলটপালট হবে, যে আমি জাস্ট থিমটা দেব। ওকে, তোমার প্রেমে গা ভেজাবো, দুম করে বলে দেব ভালোবাসি, না আমি অভদ্র মাতাল নই, স্পর্ধা পাবো কোথায়, সহজে হাত পেতে নেব অভিশপ্ত আবেগ, আর নয় এতটা বোকামি, তোমাকে ভাবতেই ভালো লাগে এই যা, যতই হোক না আমার ধূসর মরুভূমির ঠোঁটে আর্তনাদ, তৃষ্ণায় তুমুল ফেটে যাক বুক, আমি তোমাকে শ্রদ্ধা করি সভ্যতার আঁচল দিয়ে, তোমার চোখ থেকে টেনে বের করি নীল নীল মায়া, ছুঁয়ে যায় বিশ্বাসের লক্ষ্য ছবি নির্ভেজালে, বেশি চাই না, বেশি চাওয়া মানেই পাপ, তারপর নির্ঘাত অভিশাপ দিন গোনা, তোমার প্রেমে গা ভেজাবো, দুম করে বলে দেব ভালোবাসি, না আমি অভদ্র মাতাল নই, স্পর্ধা পাবো কোথায়।
অসাধারণ আসলে এটা বর্তমান 99 আধুনিক যুগের যে কবিতা তার যে আবেদন থাকে তার সব বিষয় কিন্তু কবিতার মধ্যে এটা আমি অনেক কাটা হেসরা আছে, এটা অনেক আগের লেখা, আমি আর চেঞ্জ করিনি, হয়তো আবার যদি চেঞ্জ করতে যাই একটু অ্যাড হবে। অনেক কবিতা, আমার কবিতার পাণ্ডুলিপি আমি নিজেই মাঝে মধ্যে মনে হয় যে বিক্রি করলে বোধহয় অনেক টাকা পাবো। আচ্ছা ভাই, তো বিক্রি আমরা করবো না, ওই কবিতা থেকেই দুই একটা লাইন বের করে করে আমাদের জন্য গান করেন। রেশমি আমরা কিন্তু ভাইয়ের প্রতি এই আবেদনও রাখতে পারি যে আগামী বছর যেহেতু বইমেলা এবার শেষ হয়ে যাচ্ছে, শেষের পথে, আগামী বছর হয়তো কোনো কবিতার বই, প্রেমের কবিতার বই এইবার যদি আমরা পেতে পারি। না, এইবার আমার বের করার কথা ছিল, আসলে গান নিয়ে ব্যস্ততার কারণে আমি পারি। এটা হয়ে ওঠেনি। আপনি যখন বললেন তো আরেকটা কবিতা পড়ি। হ্যাঁ, আমরা একটু আমরা সংক্ষেপে শুনি, সংক্ষেপে ছোট এটা। হ্যাঁ, আমার সম্পূর্ণটুকু নাও, যেভাবে যে রকম চাও, দাও তোমার সামান্যটুক, তাতেই পৃথিবীর সীমাহীন প্রেমে আমার হয়ে যাবে চুমুক। কোনো ক্লান্ততা নেই তোমাকে ভাববার, ভাবতে পারি নির্ভয়ে নিঃশ্বাসে দীর্ঘক্ষণ। ক্লান্তিহীন দেহের স্পন্দন শুধু তোমাকেই অতৃপ্ত ভালোবাসবার। বাহুর প্রকাণ্ড সজোরে তোমাকে জড়াও, আমাকে জড়াও, আমাকে গভীরতম স্পর্শ করো, তারপর আবার সম্পূর্ণটুকু নাও, যেভাবে যেরকম চাও, দাও তোমার সামান্যটুক, ব্যতিক্রমে ভরপুর এক দুর্লভ প্রেম পৃথিবীর মানুষে দেখুক। চমৎকার চমৎকার। এটি দিয়েই হয়তো রেশমির জন্য পরবর্তীতে গান হবে একটা কিনা গান জানি না। হয়ে যাবে। পৃথিবীর মানুষে দেখুক। আমরা কিন্তু সময় পার করে আমাকে বারবার শেষ করতে বলা হচ্ছে, তারপর আমি একটি গান শুনবো, আরো একটি গান দিয়ে শেষ করব। একটু গানের একটা অংশ বিশেষ শুনি এই মুহূর্তে, তারপর আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আমরা গান শুনতে শুনতে আবার বিদায় নিব। আমরা বিদায় নিব না। থ্যাংক ইউ সময় টিভিকে আর ভাইকে। সেই হ্যাঁ। আমরা থ্যাংক ইউ জানাবো একটু পরে, একটু গান শুনে আচ্ছা, শুনে গান আসি। গানই শুনতে হবে, দেখছো? একতালা আমার জন্য একটা লাইভ রাখবেন, স্পেশাল লাইভ, আমি ওই দিন এসে অনেক গান করব। ব্যান্ড নাকি ব্যান্ড দিয়ে? হ্যাঁ, জাস্ট 5 মিনিট চেয়ে নিচ্ছি আমরা অংশ বিশেষ। অংশ বিশেষই। হ্যাঁ, খোদা গানটা করি। হ্যাঁ, খোদা গানটা হচ্ছে তোমার ডি থেকে। মাটি কি মাইনর? লোপিত গান। ঠিক আছে। হঠাৎ করে দেখি গলার ভিতর খুশখুশ করতেছে। এটা হচ্ছে গানের টাইটেল হচ্ছে খোদা, আমার অ্যালবামের গান, প্রথম অ্যালবামের। আমি চেষ্টা করছি। আচ্ছা। লোপিত জ্ঞান চুদিকে ধ্যান লালসায় মুন্সি হরণ, অস্থির মতি নাই সঙ্গতি দ্বিধাই করি বিচরণ। লোপিত জ্ঞান চুদিকে ধ্যান লালসায় মুন্সি হরণ, অস্থির মতি নাই সঙ্গতি দ্বিধাই করি বিচরণ। পাই না গতি না পাই জ্যোতি, কেমনে পাই মৌলার সন্ধান। পাইলে জীবা রুহের রুতবা, আত্মার সদগায় তার সম্মান। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি রহিম রহমান। তোমার আসমান, তোমার জমিন, তুমি খোদা মেহেরবান। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি রহিম রহমান। তোমার আসমান, তোমার জমিন, তুমি খোদা মেহেরবান। হৃদয় পাপের সঞ্চয়, মায়ার জালে সমর্পণ। অন্তরে নাই আলো রোশনাই, ভুল সম্পানে সন্তরণ। তুলসী হৃদয় পাপের সঞ্চয়, মায়ার জালে সমর্পণ। অন্তরে নাই আলো রোশনাই, ভুল সম্পানে সন্তরণ। পাই না গতি না পাই জ্যোতি,
শেষ কথা কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আহ, 20 সেকেন্ড। শুধু বলতে চাই যে আমাদের বাংলা গান বেশি বেশি করে শুনবেন, আর অবশ্যই আমাদের গান আপনারা যত বেশি শুনবেন আমরা তত বেশি আপনাদের কাছে যেতে পারবো। এই এতটুকুই, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ওকে, আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। যখন মানুষ, দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন হাসবে তখন যেন মন থেকে হাসে, এবং হাসিটা যেন চোখ এবং ঠোঁট দাঁত সবই যেন হাসে। মানুষ যেন কখনো বুঝতে না পারে তার ভিতরে কষ্ট আছে না দুঃখ আছে, সবসময় হাসুক মানুষ, এটা আমি চাই। হাসিটা যেন ফেক বা প্লাস্টিক হাসি না হয়। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে বললাম এটা। আমরা শেষ করব গান দিয়ে। আমি তার আগে বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে, এবং আপনাদের তিনজনকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রাণবন্ত আড্ডায় যোগ দেওয়ার জন্য এবং আড্ডাটিকে দর্শকদের সামনে অনেক চমৎকারভাবে তুলে ধরার জন্য। আমরা কিন্তু গান দিয়ে শেষ করবো, আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের। আমরা গানে চলে যাই। আচ্ছা, যাই হোক, আমাদের প্রিপারেশন ছিল না, তারপরেও আমরা আর কি ট্রাই করছি একটা নতুন গান। আচ্ছা, আমাদের মুন দাদার গানের নাম হচ্ছে পাগল। মরা গাঙে বিষের ভেলা, খেললে সখায় কোন খেলা, না বুঝিলাম মন লীলা, দংশিলা কোন বিষে, প্রাণ সখ কি সুখে তুই, প্রাণ সখ কি সুখে তুই, মজাইলি প্রেম রসে, পাগল কি কেউ হয় প্রেম দোষে, পাগল কি কেউ হয় প্রেম দোষে, মাতালোক রিলা মরে দোলে আখি প্রেম ঘোরে, প্রেম যমুনায় ঝাঁপ দিল এই মন অবশেষে, মাতালোক রিলা মরে দোলে আখি প্রেম ঘোরে, প্রেম যমুনায় ঝাঁপ দিল এই মন অবশেষে, প্রাণ সখ কি সুখে তুই, প্রাণ সখ কি সুখে তুই, মজাইলি প্রেম রসে, পাগল কি কেউ হয় প্রেম দোষে, পাগল কি কেউ হয় প্রেম দোষে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।